মদন দাকে বললাম ও লাভলি চলে আসো। না, যে লড়াই হলো গোটা উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, জগদ্দল, যেভাবে জয়লাভ হলো, কি বলবেন? জয়লাভ হওয়ারই ছিল। জয়লাভ কেমন আছেন আপনি? অর্জুন দা, এটা কি শুভেচ্ছা জানাচ্ছেন? আরে আমার গুরু, গুরু আমাদের গুরু, আমরা রাজনীতি যারা করেছি উনি আমাদের সবারই গুরু। উনি আমার বাবার সঙ্গে রাজনীতি করেছে। আচ্ছা, একটা বিষয় দেখছি অর্জুন দা, যেটা খুব উল্লেখযোগ্য, এবারের সভায় বাবা এবং ছেলে দুজনেই বিধায়ক, এবং দেখছি বেশ পাশাপাশি, মানে একটু দূরত্বে বসে আছেন। এটা কি কোনোদিন ভেবেছিলেন? না, আমাদের পরিবার তো রাজনৈতিক পরিবার। এটা আমার থার্ড জেনারেশন বিধানসভা সদস্য। বাবাও আমার বিধানসভা সদস্য ছিলেন, আমিও ছিলাম, এখনো আবার আছি, এমপিও ছিলাম। সব ভালোই লাগে। রাজনৈতিক পরিবারের লোকেরা তো রাজনীতিতে থাকবে। আমরা যেটা দেখলাম, আপনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেন, যে কত কেস, আপনাকে একের পর এক কেসে আপনার নাম মানে যোগ হলো আপনার কেসগুলোর সঙ্গে। এখন এই বিষয়গুলোকে কি বলবেন? কেস হতেই থাকবে। কেস মমতা ব্যানার্জি যখন ও ভাবে গুন্ডামি করে, বস্তানি করে, এসব করে থাকবে। আমরা দেখলাম এবারে বিধানসভায় হিন্দুদের একটা বড় অংশের ভোট আপনারা পেলেন। 86% ভোট টার্ন আউট হয়েছিল বিজেপির পক্ষে, 86%। একেবারে অর্জুন সিং, তিনি আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন, এবং এই যে এবারের যে বিধানসভা, সেই বিধানসভাতে একটা উল্লেখযোগ্য ভূমিকা দেখা গেল। বাবা এবং ছেলে পাশাপাশি বসে আছেন, তারা দুজনেই বিধায়ক। পবন সিং এবং অর্জুন সিং, তারা বিজেপির একেবারে বলা যেতে পারে বাবা ছেলে, তারা দুজনেই এবারে নির্বাচিত হয়েছেন, এবং এই বিধানসভায় তাদের একসঙ্গে দেখা গেছে। এটা হচ্ছে বিধানসভার একটা 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 ব্যতিক্রমী ছবি আমাদের আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়ল। আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। মদন দা, প্রথমে আগে জানতে চাইবো যে আপনার শরীরের অবস্থা কেমন? শরীরের অবস্থা ভালো নয় আমার। প্রায় 12 ঘন্টা একটা স্প্যাজমের জন্য ইউরিন বন্ধ হয়ে গিয়েছিল, একটা হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল। এখন আমি এই রিসবন্ড সই করে এসছি, কারণ আগে শপথ ছিল। হ্যাঁ, এখন আবার বেলভিউতে ফিরে যাচ্ছি। যাই হোক, এখন একটু বেটার। যে সামগ্রিকভাবে যে ফলাফল হলো তৃণমূল কংগ্রেসের, এটা নিয়ে কি বলবেন? প্রথম হচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। দ্বিতীয়, এটা কাম্য ছিল না। তৃতীয়, এর মধ্যে জল কতটা দুধ কতটা এটা এখনো নির্ধারিত হয়নি। আমি শপথ নিয়েছি জয় বাংলা বলেই শপথ নিয়েছি। সেটা হচ্ছে, ইতিমধ্যেই আমরা দেখছি একাধিক তৃণমূল কংগ্রেস নেতা তারা আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দিচ্ছেন। আজকেও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, যারা শপথ নিতে এসেছিলেন, তাদের মনে একটা কিরকম চাপা ক্ষোভ, যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, কোনো অংশে আইপ্যাক তারা এমনভাবে পরিচালনা করেছে যে তাদের গুরুত্ব, মানে বিধায়ক যারা, তাদের গুরুত্ব হারিয়ে গেছিল। কি বল? আমি একটু ভিন্ন মত পোষণ করি। যেটা জিতেছি সেটা দলের জন্য, আর যেটা হেরেছি সেটা আইপ্যাকের জন্য। এই দুটো যুক্তি আইনগতভাবে দাঁড়ায় না। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, অভিষেক প্রচুর চেষ্টা করেছে, প্রচুর পরিশ্রম করেছে। আমরা তো ইন্দিরা গান্ধীকেও হারতে দেখেছি। রাজনারায়ণের মতো একজন পাগল ছাগল লোক, সেও ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছে। আবার 3 বছরের মধ্যে পট পরিবর্তন হয়েছে। সো দিস ইজ পলিটিক্স, অ্যান্ড এভরিথিং ইজ পসিবল অ্যান্ড ইম্পসিবল ইন পলিটিক্স। তবে আমি দলের ব্যাপারে কোনো মন্তব্য করব না। দল আমায় নমিনেশন দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সিম্বল দিয়েছে, মন্ত্রী করেছে।
এই মুহূর্তে ঝগড়া করার সময় নয়। সবাই মিলে একসঙ্গে থেকে নতুন করে বাংলার মানুষ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করা। আমার খালি একটাই আবেদন আছে যে যে তথাকথিতভাবে যে শাসনভার গ্রহণ করে তার দায়িত্ব রাজ্যে শান্তি স্থাপন করা। শেষ প্রশ্ন, এই যে জয়টা আপনার কেন্দ্রে কামারহাটি, এটা তৃণমূলের জন্য জয় না ব্যক্তি মদন না, মিত্রের? না, একেবারেই নয়, পুরোপুরি তৃণমূলের জন্য নয়, মমতা ব্যানার্জির জন্য এবং অভিষেক ব্যানার্জির জন্য। একেবারে মদন মিত্র তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন এবং একাধিক বিষয়ে এই যে পরাজয় এবং আগামী দিনে তার ঘুরে আসা ফের তাদের এবং তিনি বললেন তার জয়টা তৃণমূল কংগ্রেসের জন্যে। কিন্তু তার মনেও আমরা যেটা দেখলাম যে তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি বললেন যে এই জয় বা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না এবং আজ তাক বাংলাকে তার ব্যক্তিগত মতামত জানালেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ তাক বাংলার একেবারে একান্ত সাক্ষাৎকার দেবেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে বলা হচ্ছে জায়েন্ট কিলার, মানে দুটো বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে দুটোতেই জয়লাভ। কি বলবেন, কেমন লাগছে হুমায়ুন দা? দেখো ভাই, ভারতবর্ষের রাজনীতিতে বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি দুটো সিটে লড়াই করে দুটোতেই জিতেছিলেন। লিডার অব দ্য অপোজিশন ন্যাশনাল কংগ্রেসের লিডার রাহুল গান্ধী দুটো সিটে জিতে তিনি একটাতে রিজাইন দিয়ে তার দিদি প্রিয়াঙ্কা গান্ধী আবার পরবর্তী সাংসদ হয়েছে। আর বাংলার রাজনীতিতে, বাংলার নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি দুটো সিট 2021-এ তিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়ে জিতেছিলেন, একটা সিটেই লড়াই করেছিলেন। আর এবারে দুটো সিটে লড়াই করে আবার মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে দিয়েছেন। কাজে উনিও দুটো সিট ছুঁয়ে রেকর্ড ছুঁয়েছেন। মোদিজির রেকর্ড আছে, আর রাহুল গান্ধীর আছে, আর শুভেন্দুবাবুর, আর আমি সেই রেকর্ড ছুঁয়েছি। খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে। সেটা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিষয় বারবার বলা হচ্ছিল বাবরি মসজিদের জন্যই এই এত জনসমর্থন, কিন্তু আপনি তো দেখিয়ে দিলেন মানুষ আপনার সঙ্গে আছে দুটো বিধানসভা কেন্দ্রেই। আগামী দিনে আপনাকে আরো দেখাবো, এটা বাবরি মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদ একটা আলাদা প্রাসঙ্গিক, আমার ধর্মীয় ব্যাপার। মসজিদ হচ্ছে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য। সেই মসজিদ, বাবরি নামটার সঙ্গে মুসলমানদের একটা আবেগ আছে, তাই তারা বাবরি নামে মসজিদ করব বলেছে, তাই তারা অনেক অর্থ সাহায্য করেছে। আমি তাদের কোনো মতেই অমর্যাদা করতে পারি না। আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে, আমি নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে নয় করেছি, ইলেকশন করেছি। আমি একটা টাকাতেও হাত দিইনি বাবরি মসজিদে। সেখানে যা টাকা পেয়েছি, ল্যান্ড পারচেজ করেছি, অনেক কোটি টাকার ল্যান্ড পারচেজ করেছি। কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আগামী 3 বছর টার্গেট ছিল, 2 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট করব। আরও মানুষের আর্থিক সাহায্য প্রয়োজন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, অধীর চৌধুরীরা একযোগে বাবরি মসজিদের যাতে কেউ টাকা না দেয়, অর্থ সাহায্য না করে, তার জন্য বারবার বলেছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করেনি। নির্বাচনের মুখে একটু স্লো হয়ে গেছে। আগামী 20শে মে থেকে আরও জোরদারভাবে মানুষেরও অর্থ সাহায্য আমি আশা করছি। মানুষের কাছে আবেদন করব নতুন করে অর্থ সাহায্য করার জন্য, এবং আগামী 2 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট করব। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভোটের দিন আপনাকে যেভাবে হেনস্থা করা হলো, আজকে বিধানসভায় দাঁড়িয়ে যারা আপনাকে হেনস্থা করেছিল অভিযোগের তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় একজন নেতা ছিল, আমরা ভোটের দিন দেখেছি। আজকে এই বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো, বোধোদয় হওয়া উচিত। কারণ আল্লাহ বা ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা আছেন, কোনো অহংকারীকে পছন্দ করেন না। এনাদের অহংকার হয়েছিল, ঔদ্ধত্য হয়েছিল, তার বিচার মহান উপরওয়ালা তাদেরকে দিয়েছে। তাই তাদের বাকি জীবনটা শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, যে মানুষ সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি, সেই সৃষ্টিকর্তার প্রতি সবাইকে আমাদের শ্রদ্ধা রাখতে হবে, আস্থা রাখতে হবে।
আর কোনো মানুষ যেন মানুষকে হেনস্থা না করে, ক্ষমতার অপব্যবহার না করে, শক্তির অবক্ষয় না করার চেষ্টা করে, এটাই বলবো। করলে তার পরিণতি পাপ, বাপকেও ছাড়ে না। তাই হয়েছে। আপনার রাজনৈতিক দলের কাজকর্ম এবার কিভাবে চলবে? আমার রাজনৈতিক দলের আগামী টার্গেট, আমার পুরো ঢেলে সাজাবো, গোটা রাজ্যের সংগঠনের ঢেলে সাজাবো, জেলা ওয়াইজ সংগঠন করব, ব্লক ওয়াইজ করব, বুথ স্তরের কমিটি করব। আগামী পঞ্চায়েত এবং পৌরসভা 2027 পৌরসভা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে অংশগ্রহণ করব। পঞ্চায়েত 28 হওয়ার কথা ডিউ টাইম, যদি আগিয়ে আনে বা যখনই হোক সেটাতেও অংশগ্রহণ করব। সর্বোপরি 2029 লোকসভা, সেখানেও অংশগ্রহণ করব। একটা রাজনৈতিক দলের যা যা হওয়া উচিত, যা যা করা উচিত, আমরা ধীরে ধীরে হলেও অনেক সময় পাচ্ছি। মাত্র 4 মাস সময় পেয়েছিলাম, এরপরে যত সময় পাবো সেই সময়ের মধ্যে থেকে আমার দলটিকে শক্তিশালী করার এবং আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একেবারে হুমায়ুন কবির তিনি আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন এবং একেবারে দুটো বিধানসভা কেন্দ্রে জয়। তিনি বললেন যে যারা অহংকারী, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন যে অহংকারীর পতন, এবং তিনি সত্যি দেখিয়ে দিলেন যে এভাবেও ফিরে আসা যায়। তিনি কিন্তু এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হেরে গেলেন, কিন্তু এই হুমায়ুন কবির যাকে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস থেকে কিভাবে কি হয়েছিল সেটা গোটা রাজ্যের মানুষ জানেন, কিন্তু তিনি এই মুহূর্তে সেই বিধানসভায় দাঁড়িয়ে